দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ দুটি পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। সন্ধ্যা 5:45টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শুরু হয়। প্রথম দফায় বৈঠকে বসেন অবসরপ্রাপ্ত কর্নেল আলী আহমেদ বীর বিক্রম, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জুনায়েদ সাকি, হাসনাত কাইয়ুম, মুজিবুর রহমান মঞ্জু, মুজাহিদুল ইসলাম সেলিম, খালিকুজ্জামান ভূঁইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু এবং শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। দ্বিতীয় দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি, নুরুল হক নূর, মাওলানা মুসা বিন ইজহার এবং মুফতি মাওলানা শাখাওয়াত হোসেন রাজি। এর আগে শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৈঠকে দেশের চলমান পরিস্থিতি ছাড়াও সংস্কার, নির্বাচন ও স্বৈরতন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার নিয়ে আলোচনা হচ্ছে। এখানে আমরা বেসিক্যালি তিনটা পক্ষ মনে করি বা চারটা। একটা হলো অন্তর্বর্তীকালীন সরকার, একটা হচ্ছে প্রশাসন সহ পুলিশ সহ সেনাবাহিনী, এবং আরেকটা হচ্ছে আপনার আমাদের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দলগুলো। এই গ্যাপটা দূর করার জন্য আমরা বলেছি যে আপনি সমঝোতামূলক ব্যবস্থা নেন। সর্বশেষে ওনার কাছে আমাদের যে আবেদন ছিল যে আপনি এই দায়িত্ব যদি ছেড়ে দেন, আপনি যদি উপদেষ্টা পরিষদ যদি পদত্যাগ করে আমাদের দেশের জন্য কল্যাণ হতো, আমরা আপনাকে সেটাই বলতাম না। আমাদের কাছে কোনো বিকল্প অপশন নাই, এবং আপনি যে কাজগুলো এগিয়ে নিয়েছেন, এখন যদি আপনি এখান থেকে কুইট করেন তাহলে আমাদের নির্বাচন, সংস্কার সবকিছু আরো অনিশ্চিত হয়ে যাবে। সুতরাং আপনাকে থাকতে হবে, আপনি পদত্যাগের চিন্তা করতে পারবেন না। আমরা সবাই মিলে, আমাদের পরাজিত হওয়ার কোনো সুযোগ নাই, আমাদেরকে সফল হতে হবে। এটাই ছিল আমাদের মূল বক্তব্য। দর্শক, এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন সহকর্মী এস.এম. আরিফ। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, শুনতে পাচ্ছেন আমাকে? দর্শক, আমরা সরাসরি যমুনা চলে যাচ্ছি। আর এই সমস্ত সংবেদনশীল নিরাপত্তার যুক্ত বিষয়গুলো ভবিষ্যতে নির্বাচিত সরকার, নির্বাচিত জনপ্রতিনিধিরাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। সমস্ত কিছু আপনাদেরকে করে যেতে হবে এরকম চিন্তা না করাটা ভালো। আমরা পরিষ্কার করে বলেছি আপনাদের তিনটা বড় দাগের কাজ। যে বিচারটা চলছে আপনারা সম্ভব স্বল্পতম সময়ে বিচারটাকে দৃশ্যমান করবেন, বিচারটাকে কার্যকারীভাবে মানুষ দেখতে চায়। 2 নম্বর, আমরা বলেছি যে ইতিমধ্যে সংস্কারে যে তৎপরতাটা চলছে, আমরা বলেছি আগামী 15 থেকে 1 মাসের মধ্যে আমরা যেভাবে ঐক্যমত কমিশনকে সহযোগিতা করেছি, যদি আপনাদের রাজনৈতিক সদিচ্ছা থাকে আগামী 1 মাসের মধ্যে যেসব প্রশ্নে ন্যূনতম ঐক্যমত আছে আমরা আলাপ আলোচনা করে, বোঝাপড়া করে একটা জাতীয় সনদ আমরা স্বাক্ষর করতে পারবো, যেটা একটা ম্যাগনা কার্টার মতন, অথবা এই মুহূর্তে একটা সনদ হিসাবে যেটা বিবেচিত হবে। আর গুরুত্বপূর্ণ কথা বলেছি, নির্বাচনের প্রশ্নে বাংলাদেশের মানুষ 16 বছর ধরে একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য অপেক্ষা করছে। আপনার সরকারের বড় ম্যান্ডেট হচ্ছে বিচার এবং সংস্কারকে একটা পর্যায়ে নিয়ে যে আপনি নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট পথনকশা আপনি ঘোষণা করবেন। আমরা বলেছি যে আমাদের কাছে মনে হয়েছে যে আপনাদের সরকারের মধ্যে রাজনৈতিক দলগুলোকে এড়িয়ে চলার একটা প্রবণতা আমরা দেখছি। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ হিসাবে দেখা, এই দেখাটা ভুল। আমরা বলেছি আমরা আপনাদেরকে যৌক্তিকভাবে সহযোগিতা করতে চাই, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাটাকে কিভাবে গ্রহণ করা দরকার। এই প্রজ্ঞা, বুদ্ধিমত্তার নিশ্চয়ই আপনারা পরিচয় বহন করবেন। দর্শক, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে বক্তব্য রাখছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। এবারে পরবর্তী প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। প্রধান বিচারপতি বিকেল 5টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন। বৈঠক শেষে বিকেল 5:30টার দিকে তিনি যমুনা ত্যাগ করেন। অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী ডিসেম্বরের মধ্যে সুন্দর নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এই সময় তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া।
এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয়, ফলে বিশৃঙ্খলা বাড়ছে। এ সময় এনবিআর নিয়ে সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। ইলিয়াস মাতবরের রিপোর্ট। বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এনপিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়াল যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা যেভাবে রক্ত দিয়েছি, আমরা যেভাবে জীবন দিয়ে আমাদের দাবি আদায় করেছি, আমরা সংস্কার, বিচার এবং নির্বাচনের দাবিও আমরা ইনশাআল্লাহ আদায় করব। বক্তব্যে অন্তর্বর্তী সরকারের অধীনেই আগামী ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন তারেক রহমান। রাষ্ট্রে স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদ রুখে দিতে সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংসদ সরকার গঠিত হলে অবশ্যই সেই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণকে অন্ধকারে রেখে এবং রাজনীতিবিদদের বাদ দিয়ে কোনো পরিকল্পনা টেকসই হতে পারে না। সরকার যেহেতু জবাবদিহিমূলক নয়, সেহেতু নৈতিক কারণেই সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের সামনে স্পষ্ট থাকা প্রয়োজন। জনগণকে অন্ধকারে রেখে রাজনৈতিক দলকে বা দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনায় কার্যকর এবং টেকসই হয় না, হবেও না। তারেক রহমান বলেন, গণতান্ত্রিক সরকার না থাকায় বিদেশি বিনিয়োগ থেমে গেছে, অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। এছাড়া বাজেটের আগে এনবিআর নিয়ে সরকারের সিদ্ধান্ত দুর্বিসন্ধিমূলক বলে উল্লেখ করেন তিনি। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। বিএনপি আগামীতে দেশ পরিচালনায় গেলে স্বৈরাচার হয়ে যাবে এমন ধারণা যারা তৈরি করছে, তারা গণতান্ত্রিক ধারাবাহিকতা থেকে দেশকে দূরে রাখার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন দলটির নেতারা। এ সময় প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনাও করেন তারা। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা এসব কথা বলেন। ইলিয়াস মাতবরের আরও একটি রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে দেশ বাঁচাও বন্দর বাঁচাও আন্দোলনের উদ্যোগে চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদ শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ক্ষমতায় থাকতে মৌলবাদীদের একসাথে করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যারা প্রগতিশীল বাম রাজনীতি করেন, মৌলবাদী তারও তেমনই একই চারা। এটা ডক্টর ইউনূস সাহেব ডিবেট করে দিয়েছে, মৌলবাদীদের একখানে করে ফেলছে ক্ষমতায় থাকার জন্য। অন্যদিকে রাজধানীর সিরেডাব মিলনায়তনে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিএনপি স্বৈরাচার হয়ে উঠতে চেয়েছে, অতীতে এমন কোনো রেকর্ড নেই। ভোট হয়ে গেলে বিএনপি চলে আসবে, ভয় পাওয়ার কিছু নেই। আরেকটি অনুষ্ঠানে যত দ্রুত নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে, তত দ্রুত সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। যেগুলোর জন্য একটা সুষ্ঠু নির্বাচন দরকার, ওইটুকু করে যত দ্রুত জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব হস্তান্তর করবেন। এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কিছু উপদেষ্টা চলমান সংকটকে ঘনীভূত করার চেষ্টা করছেন। খালি নির্বাচন বললে তো হবে না, খালি নির্বাচন এটা একটা সরকারের উপদেষ্টারা কি করে এই কথাগুলো বলেন, তাতেই মনে হচ্ছে যে তারা অর্পিত দায়িত্ব তাদের যেটি, সেটা বাদ দিয়ে তারা যদি অন্য কোনো গভীর এজেন্ডা নিয়ে তারা কাজ করেন, তাহলে তো জনগণ সেটাকে কখনোই মেনে নেবে না। জাতীয় প্রেস ক্লাবে আরেকটি অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, 3 উপদেষ্টাকে বহিষ্কার না করলে সরকার প্রশ্নবিদ্ধ হবে। স্বচ্ছতা এবং নিরপেক্ষ নির্ধারণের জন্য যারা নতুন পার্টি করেছে তাদের কোনো প্রতিনিধি এই সরকারে থাকতে পারবে না। 2 জন প্রতিনিধির কথা সরাসরি বলেছে। আরেকটা লোক আছে যে বাংলাদেশকে বিক্রি করতে চায়, করিডোরের নামে যুদ্ধ বাঁধাতে চায়, বন্দর উন্নয়নের নামে বিক্রি করতে চায়। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন চায় জামাত। প্রধান উপদেষ্টা চাচ্ছেন তার দেয়া সময়ের মধ্যে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন। মেয়াদ বাড়ানো, করিডোর আর বন্দরের বিষয়ে জামায়াতের অবস্থানও নেতিবাচক। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের সাথে মতবিনিময় শেষে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন,
প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে বলেছেন, এমন একটি নির্বাচন হবে যেটা ইতিহাস সৃষ্টি করবে। মানুষ হাসি মুখে ভোট দিবে, কেউ বলবে না তার ভোট আরেকজন দিয়ে দিয়েছে। আমরা বলেছি যে আপনি বলেছেন আপনি একজন মর্যাদাবান মানুষ, সম্মানিত মানুষ, আপনাকে আমরাই সবাই সমর্থন দিয়ে এই মহান দায়িত্ব আপনার উপরে দিয়েছে। আপনি বলেছেন এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন এর ভিতরে আপনি নির্বাচন দিবেন। তিনি বলেছেন যে আমি আমার কথায় শক্ত আছি এবং সেই নির্বাচন আপনারা পাবেন। তবে আমি চাচ্ছি এমন একটা নির্বাচন যেটা ইতিহাস সৃষ্টি করবে এবং যেখানে প্রত্যেকটি মানুষ ভোট দিয়ে হাসি মুখে বের হবে, গিয়ে দেখবে না যে তার ভোট আরেকজন দিয়ে ফেলেছে, গিয়ে দেখবে না মাস্তানরা দখল করে আছে, গিয়ে দেখবে না কালো টাকা তাদের ভোট নিয়ে গেছে, এটা দেখবে না। সেই রকম একটা ভোট এবং আমরা বিশ্বাস করি এই সময়ের ভিতরে তিনি নির্বাচন। আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামপন্থী দলগুলোর ঐক্য এখন সময়ের দাবি বলে উল্লেখ করেছেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম খান। রাজধানীর একটি মিলনায়তনে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের এক মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এই কথা বলেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস সহ বিভিন্ন ইসলামিক বক্তারা উপস্থিত ছিলেন। আফজাল হোসেনের রিপোর্ট। আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস সহ বিভিন্ন ইসলামিক দলের নেতারা। উপস্থিত অতিথিরা আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর ঐক্যের গুরুত্ব নিয়ে খোলামেলা আলোচনা করেন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং দখলদারদের এদেশের মানুষ চায় না। ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন আমরা করেছি, এই আন্দোলনে ওলামায়ে কেরাম বাংলাদেশে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবচাইতে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছেন ওলামায়ে কেরাম। এই ফ্যাসিবাদের সাথে যারা জড়িত, শেখ হাসিনা সহ, এদের বিচার দৃশ্যমান করতে হবে। এদেশের মানুষ একটি দুর্নীতিমুক্ত সমাজ চায়, এদেশের মানুষ একটি দখলবাজ মুক্ত সমাজ চায়। এই দখলবাজ মুক্ত, দুর্নীতিমুক্ত সমাজ উপহার দেওয়ার মতো ওলামায়ে কেরাম ছাড়া আর কেউ নাই। কল্যাণমূলক মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আলোচকরা। আমাদের এখানে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে এবং নির্যাতনের শিকার হয়েছে ইসলামপন্থী শক্তি। আজ যদি বাংলাদেশের সর্বোচ্চ দেশপ্রেমিক আপনি শনাক্ত করতে চান, তাহলে ইসলামপন্থীদের চাইতে দেশপ্রেমিক আর কেউ বাংলাদেশে নাই। বিচার হতে হবে ফ্যাসিস্টদের এবং আপনার সংস্কার হতে হবে, তারপর নির্বাচন আপনি যুক্তি সময় দেন। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। চট্টগ্রামে পথসভা করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। সকাল ৯টা থেকে চট্টগ্রামের ৮ উপজেলায় এই পথসভা শুরু করেন তারা। সকাল ৯টায় কর্ণফুলী উপজেলার মজ্জারটেক থেকে শুরু হয় কর্মসূচি। এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, অতীতের সব অনাচার দূর করে নতুন বৈষম্যহীন বাংলাদেশ করতে চায় এনসিপি। পুলিশ ও প্রশাসনকে যেন আর লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার হতে না হয়, সেই উদ্যোগ নেওয়া ও বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় এমন সংবিধান তৈরি করতে হবে বলেও জানান হাসনাত আবদুল্লাহ। দুইজন উপদেষ্টা রয়েছে, তারা গণ অভ্যুত্থানের তারাও প্রতিনিধি হিসেবে সেখানে রয়েছে। সুতরাং এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে তাদের যেন সম্মানহানি না হয় এবং প্রতিনিয়ত যেভাবে তাদেরকে এনসিপির সাথে অ্যালাইন করা হচ্ছে, আমরা সেই বিষয়টি নিন্দা জানিয়েছি। ঐক্যমত্য গঠনে শুধু রাজনৈতিক দলের সাথে বৈঠক যথেষ্ট নয়, নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। সকালে সুশীল সমাজের সাথে এক আলোচনা সভায় একথা বলেন তিনি বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ প্রায় 6 মাস। এ সময় 33টি রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে। সকল বিষয়ে ঐক্যমত্য হওয়া সম্ভব নয়, তবে কমিশনের লক্ষ্য জাতীয় সনদ প্রতিষ্ঠা করা। তিনি আরও বলেন, সংস্কারের অসীম সম্ভাবনা তৈরি হয়েছে, সেসব বিষয়ে ঐক্যমত্য হওয়া যায়নি, সেসব বিষয়ে জানানো হবে। সেগুলোর কাছে আমাদের দায় আছে, আমাদের দায়িত্ব আছে, আমাদের প্রত্যেকের। সেই দায় এবং দায়িত্বের জায়গা থেকেই আমরা আশা করি যে সকলেই তাদের নিজস্ব জায়গা থেকে এই কাঠামোগত পরিবর্তনগুলো যতটা অর্জন করা সম্ভব সেজন্য সক্রিয় থাকবেন। সেই আশার থেকেই আমাদের এই আলোচনা এবং আমরা আশা করি যে আপনাদের মতামতগুলো আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে।
গত ৫ আগস্ট রাজধানীর চাংখারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এর মধ্য দিয়ে জুলাই আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। গত ২০ এপ্রিল এই মামলায় ৮ জনকে অভিযুক্ত করে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সেই প্রতিবেদন আজ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে দাখিল করা হলো। মামলার এজাহারে বলা হয়, গত বছরের ৫ আগস্ট চাংখারপুর এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি চালায়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরা এই অভিযানে সরাসরি অংশ নেয়। চাইনিজ রাইফেলের গুলির মাধ্যমে পুলিশ হত্যা করেছে। আজকে যাদের বিরুদ্ধে বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে তারা হচ্ছেন ঢাকা মহানগরীর ডিএমপির যে সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ৮ জনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তির সাথে কনভারসেশনের মাধ্যমে যে শক্তি প্রয়োগ, লিথাল ওয়েপন ব্যবহার করে বিক্ষোভকারীদেরকে হত্যা করার যে নির্দেশ দিয়েছিলেন সেগুলো আমরা এখানে দাখিল করেছি। কিন্তু তাকে এই মামলাতে সরাসরি আসামি করা হয়নি, কারণ তার বিরুদ্ধে সেপারেটভাবে চার্জশিট দাখিল হয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে আলাদাভাবেই আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ দাখিল করা হবে।